আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো জানেন তো, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সর্দি করেছে। সেদিন দিদির বাড়ি গিয়েছিলাম আর ট্রেনে যাবার সময় ট্রেনের হাওয়া লেগেছে। আসার সময় আমরা এসেছি কালকে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে এখন তো বেশ ঠান্ডা, সেই জন্য একটু গাড়িতে ঠান্ডাও লেগেছে আমারও। তো খুবই কষ্ট হচ্ছে। আর তো বাড়িতে আসার পর জোহান বাবুর একটু সর্দি করেছিল বলে ওকে আবার ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিলাম এসে। তো সেই জন্য একটু বেশ গাড়ির হাওয়াতে বেশ ঠান্ডা লেগে গেছে আমাদের দুজনকেই। তো আমার রুমটা তো কতটা ঘাঁটা ছিল, মানে চারিদিকে এলোমেলো হয়েছিল। তো তোমরা সেটা সবই দেখতে পেলে, আমি সবই প্রথমে তোমাদেরকে শেয়ার করলাম। কারণ একদিন যদি বাড়িতে না থাকি তার পরিস্থিতিটা কতটা খারাপ হয় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিয়েছি। মানে যেদিনকে আমি পরশু দিনকে গিয়েছি, পরশু দিন গিয়েছি বেলা 1:30টার সময়, আর আজকে এসে গেছি, মানে কালকে এসেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে 6:30টার সময়। এইটুকু টাইমের মধ্যে পুরো রুমটা লণ্ডভণ্ড হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো একটা বড় ঝড় এসেই ছিল, সেই জন্য এত কিছু এলোমেলো হয়ে গেছে। এরপর এটাকে সোজা করতে আমার একটু টাইম লাগবে, মানে একটু সময় তো লাগবেই, কারণ একটা রুমকে গুছিয়ে রাখা ছিল। সেই রুমটাকে যখন এলোমেলো হয়ে গেছে সেটা তো আর গুছিয়ে রাখার মতো কেউ ছিল না, আমাকেই সেটা সবটা ঠিক করে ম্যানেজ করতে হচ্ছে। আর এইটা আমার হাজব্যান্ড আমার বাড়িতে ছিলেন, কিন্তু এখন তো চাষের সময়, তো উনি সেই জন্য সময় করতে পারেননি, নাহলে উনি এটাকে ঠিক করে রেখে দেওয়ার চেষ্টা করতেন। তো আমি চেষ্টা করছি এখন সুন্দর করে আমার আগের পজিশনে আমার রুমটাকে ফিরিয়ে নিয়ে আসা। জানি না কত তাড়াতাড়ি করতে পারবো। এখনও তো বিছানাটা শুধুমাত্র একটু গোটানো হয়েছে, এখনও তো বিছানার উপরে সমস্ত কিছু পড়ে রয়েছে, মানে জামা কাপড়, সেগুলোকে এখন সুন্দর করে সোজা করতে হবে। আর আমি তো আগেই দেখালাম প্রায় বেলা 9টা বেজে গেছে, এখন আমি রুমটা পরিষ্কার করতে এসেছি। মানে কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে একটু দেরি হয়েছে উঠতে, সেই জন্য হাজব্যান্ডদেরকে ছেড়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে এসে রুমে ঢুকে রুমটা পরিষ্কার করতে একটু তো টাইম লাগবেই, প্রায় 8:45 বেজে গেছে। সেটাকে সোজা করে এখান থেকে বেরিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব। মানে আজকে অনেক দেরি হয়ে যাবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে সব কিছুই আমার সঙ্গে সাথে থাকলে, যে আমি কত তাড়াতাড়ি একা হাতে সব কাজ গুছিয়ে নিচ্ছি। আর যে দূর দূরান্ত থেকে আমার ব্লগ দেখো তাদেরকে বলবো, প্লিজ তোমরা একটা সুন্দর কমেন্ট, একটা সুন্দর লাইক দিয়ে ভুলে যেও না, পাশে থেকো। আর আমি যারা যারা দেখতে দেখতে ভুলে গেছো আমার নতুন ব্লগটা, তো তাদেরকে বলবো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর এই দেখো এখানে কত কি আমার টেবিলটার উপরে সব কিছু ছিল, মানে হট ব্যাগ, তারপরে মেশিনটা ছিল ভাপ নেওয়ার, সেইগুলোকে সমস্ত কিছু একদম ঠিকঠাক করে এখন আমি আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখন আমার চারিদিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম পরিষ্কার করার পর। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের অবস্থাও দেখতে পাচ্ছ। একা হাতে থাকলে কি হয় বলো তো, একা হাতে সংসারটা সামলালে না সব কিছুই কিন্তু সুন্দর করে করা যায়। যখনই সেটার ভাগে হয়ে যায় তখনই কিন্তু সেই জিনিসটা একটু অন্যরকম চেঞ্জ এসে যায়। মানে কখন কে কী করে বসে সেটা এখন পরিস্থিতিটা কিন্তু তার উপর ডিপেন্ড করে থাকে। মানে হয়তো আজকে আমি এটা করলাম, কালকে হয়তো এটা নাও থাকতে পারে, সেটা হয়তো খারাপ হতেও পারে, আবার ভালোও হতে পারে তার থেকে বেশি, সেটাই আর কি। হ্যাঁ, এখন আমার যা এসেছে, জায়ের হাতেও কিছু কিছু কাজ ভাগ আছে, মানে ও কিছু কিছু কাজ করে, সেই জন্য হয়তো পরিস্থিতি অনেকটাই দুরকম দেখতে পাবে। তো তোমাদের হয়তো মনে হতেই পারে যে এটা ছিল এরকম, এটা কেন এরকম হলো, সেই জন্য আমি বলে দিলাম যে কাজটা এখন একটু অন্যরকম হচ্ছে। তো দেখো আমার ছাইগুলোকে কতটা মানে বার করতে হয়েছে, মানে কালকে রান্নাবান্নাটা একটু বেশি হয়েছিল, তার সঙ্গে কুটোর ছাই, মানে কুটোর ছাই হলে কিন্তু প্রচণ্ড ছাই হয়। আর বা তিলকাঠি বা সর্ষে কাঠি, যেগুলো তিল গাছ সর্ষে গাছের যে রান্নাগুলো করা হয় সেগুলোতে কিন্তু ছাই খুব কমই হয়। তো সেই জন্য আমি বেশি করে ছাই খুলে নিলাম, এখন যাতে পরিষ্কারভাবে রান্নাবান্নাটা সুন্দর করে করা যায়। ছাই কিন্তু থেকে গেলে উনুনে, তাহলে কিন্তু রান্নার করার সময় উনুনটা ভালোভাবে ধরতে চায় না। আর ছাই যদি আবার কম হয়ে যায় খুবই, তাহলেও কিন্তু অসুবিধা, ভালোভাবে সেটাকে মেনটেন করতে হয়।
এখন আমি এক পাখাটাকে ধরিয়ে নেব। আর আমি এর আগের দিন দেখিয়েছিলাম যে আমার একদিকটা ভেঙে গিয়েছিল বলে সেদিকটা সমান করতে হয়েছে, এদিকেও সেদিকটা সমান করার পর সেদিকটাও কিন্তু ফাট ধরেছে, মানে ওই দিকটা আবার এখন সুন্দর করে ওটাকে ঠিক করতে হবে, তার জন্য আবার একদিন সময় লাগবে। কিন্তু আমার এখন হাতে সেটা ঠিক করার মতো সময় নেই, সেই জন্য আমি অতি রান্না ধরিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো একদিন সেটা সময় করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, কি করছি না করছি দেখাবো। এখন আমি উনুনটাকে ভালো করে ধরিয়ে নিতে হবে, কারণ উনুনটা যেহেতু ঠান্ডার দিন, আর উনুন ধরতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় ঠান্ডার সময়। কিন্তু আবার যখন আমি ভোরবেলা রান্না করতাম না, তখন কী হতো বলো তো, মানে যদি আমি 3:30টায় উঠতাম, ভাত হতে হতে প্রায় 4:45 বেজে যেত। মানে রান্নার সব কিছু রেডি করে রেখে শুতে যেতাম উনুনের কাছে, তারপরে এসে শুধুমাত্র উনুনটা ধরিয়ে রান্না করতে বসাতাম। কেন অত দেরি হতো বলো তো, শীতকালে কিন্তু যখন পানিটা মানে ভাতের পানিটা দেওয়া হয়, সেই পানিটা কিন্তু গরম হতে অনেক টাইম লেগে যায়। আর যখনই ট্যাপ থেকে পানি নেওয়া হয়, ট্যাঙ্কের পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে, সেই জন্য অনেকটাই দেরি হয় ফুটতে। আর এখানে দেখো আমার কিন্তু এক পাখা ধরানো হয়ে গেছে, এখানে আমি ভাতটা বসিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু তাড়া ছিল বলে অফ ক্যামেরাতেই ভাতটা বসিয়ে নিলাম। এখানে কিন্তু আমি দুপাখাটা ধরানোর জন্য রেডি করছি সব কিছু। তোমরা তো জানো আমাদের গরু আছে, সেই জন্য আমরা গ্যাসের খরচটাকে কম করার জন্য আমরা কিন্তু উনুনে ঘুঁটের ব্যবহারও করে থাকি। কারণ আমাদের কিন্তু এই ঘুঁটে গরুর কাজ এগুলো করার জন্য একটা লোক আছেন, তো সেই লোকটা আর কি এই ঘুঁটে টুটেগুলো দিয়ে দেয়। আর এটা কিন্তু অনেকটাই সেফ হয় জানো তো, গ্যাসটাকে অনেকটাই বাঁচিয়ে দেয়। প্রায় একটা গ্যাস আমাদের 2 থেকে 2.5 মাস লেগে যায়, কোনো অসুবিধা হয় না। যেহেতু আমরা উনুনে একবার রান্না করি, তারপরেও আমাদের এই যে উনুনে অনেক কিছু থাকে, চাষের জিনিস, তারপরে এক পাখাতে কাঠ টাঠ থাকে, আবার তার সঙ্গে থাকে ঘুঁটে, মানে এইগুলোতে কিন্তু অনেকটাই সেফ হয়ে যায়। তোমরা কিন্তু এইভাবে রান্না করলে তোমাদের একটা গ্যাস প্রায় রান্না করতে তোমাদের 3 থেকে 4 মাস লেগে যেতে পারে। তো আজকে আমি রান্না করব ফোড়ন ডাল, মানে রসুন দিয়ে যে ফোড়নের ডালটা হয় সেটা কিন্তু খুব টেস্টি হয়, সেই জন্য আজকে সবাই বলল আজকে এই ফোড়নের ডাল হোক, কপি দিয়ে মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হোক, এই তরকারিগুলো করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, সেই জন্য আমিও ওই তরকারিগুলোই করলাম। আরেকটা কি জানো তো, এই শীতকাল পড়েছে মানে শুটকি মাছের রান্না তো সবার বাড়িতেই হয়ে থাকে, আমরাও গ্রামের মানুষ, তাই এটা খেতে আমরা বেশ ভালোবাসি। এই শুটকি মাছ রান্না আমরা আজকে করব পেঁয়াজ পাতা দিয়ে, বেশ সুন্দর করে লঙ্কা দিয়ে শুধুমাত্র রান্নাটা করব। শুটকি মাছের যাকে বলে পেঁয়াজ পাতা দিয়ে ভুনা, সেইটা করব। হ্যাঁ, তো অনেকেই আবার খেতে পছন্দ করে না, তো আমার মনে হয়, আমিও তো জানো তো, আমিও আগে খেতাম না, আমার মনে হয় যারা খায় না তারা যখন 1বার থেকে 2বার খাবে তখন তারাও বেশ মজা পেয়ে যাবে শুটকি মাছের রান্নাটা। তো আমি এখন ফোড়ন দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে প্রেশার কুকারে একটু তেল দিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি আলাদা করে ফোড়ন দেব না, শুধুমাত্র আগে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করব ডালটা, তবে এটাকে বলে পানি ফোড়ন ডাল। ভালো করে নেড়ে নেওয়ার পর তবে রান্নাটা করতে হবে। এখন আমি রান্নাটা ফোড়নটা ভালো করে নিয়েছি, এরপর আমি ডাল দিয়ে একবার নেড়ে নিলাম। ডাল দিয়ে নেড়ে নিলে কী হবে, ডালের যে একটা গ্যাস থাকে সেটা কিন্তু ফোড়নের সঙ্গে সুন্দরভাবে চলে যাবে। এরপর আমি পানি দিয়ে সিটি দিয়ে নেব। গরিবের ঘরে না, অভাবের সংসারে যেভাবে আমরা বুদ্ধি আর হিসেব করে চলি, তাতে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয় মাসের শেষে। এতে করে কি বলতে পারো, আমরা বেশ একটা অ্যামাউন্ট জমাতে পারি। হ্যাঁ, যেটা জমিয়ে কিন্তু সংসারের বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। এরপর আমি এখানে কপি ভাজাটা করব বলে তেলেতে একটু কালো জিরে, যেটা 5 ফোড়ন বলে, সেটাকে দিয়ে ফোড়ন দিলাম আর লঙ্কা দিয়ে। এরপর আমি কপিগুলোকে ভালো করে একটু বেশ ভাজা ভাজা করে নেব, অল্প অল্প করে নুন দিয়ে। তারপরে কিন্তু আমি আলু দিয়ে ভালো করে নেড়ে নেব। মানে আলুটা ছিল আমার জ্যোতি আলু, সেই জন্য আমাকে একটু ভালো করে চাপা দিয়ে ভালো করে ভাজতে হচ্ছিল। আর জ্যোতি আলু একটু চাপা দিয়ে না ভাজলে কিন্তু হয় না। এরপর আমি রান্নাটা শেষ করে চলে এলাম জামা কাপড় নিয়ে ছাদে, কারণ এই জামা কাপড়গুলোকে আমার কালকে নিয়ে গিয়েছিলাম দিদির বাড়িতে, সেগুলোকে ভালো করে ধুয়ে মাড় দিয়ে চলে এলাম শুকোতে দিতে। বেশ রোদটা আছে জানো তো, এই রোদটাকে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে, মানে শুকিয়ে নিতে হবে তাড়াতাড়ি। আর মাড় দেওয়া জামা কাপড় কিন্তু রোদে দিলে বেশ ভালো শুকিয়ে গেলে বেশ কিন্তু সুন্দর হয়ে যায়। আর এদিকে আমার ড্রাগন গাছটা আছে দেখো,
একটা মাচা করা হয়েছে, আর একটা মাচা কিন্তু এখনও করা হয়নি, সেটাও কিন্তু করে নেব খুব তাড়াতাড়ি। আর এটা করে নিলে কিন্তু আমার ছাদটা অনেকটা হালকা হবে আর ফাঁকা হবে, আমিও যেন একটু হালকা হয়ে যাব, কারণ আমার এটা কিন্তু অনেক দিনের কষ্ট করার জিনিস, সেই জন্য আমার এটা যে নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না। তো আমাকে একজন পাশের বাড়ির একজন আমার সঙ্গে কথা বলছিল, সেই জন্য আমি সেখানে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম তাদের সঙ্গে। তবে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলার কিন্তু সময় নেই, ছাদ থেকে আমি চলে এসেছি। এরপর আমি ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর ভালো করে আমি কিন্তু সুন্দর করে মোছামুছিটা করে নেব। আর আমাদের ঘরদোর কিন্তু সবসময় না মুছলে কিন্তু একটা সাদা মতো ভাব থেকেই যায়, যেহেতু আমাদের এই কালারটা তো লাল, সেহেতু এতে যদি একটু সাদা হয়ে যায় তো দেখতে ভীষণ বাজে লাগে, সেই জন্য আমাদেরকে রোজকার কিন্তু এই কাজটা করতেই হয়। তার যারা যারা আমার মতো এরকম লাঠি দিয়ে মোছো তারা তারা অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্টে জানিও যে আমার মতো লাঠি দিয়ে কারা কারা মুছতে পছন্দ করো। যেহেতু আমাদের স্পন্ডোলাইসিস আছে, সেহেতু স্পন্ডোলাইসিসের জন্য বসে বসে হেঁট হয়ে যে মোছাটা সেটা কিন্তু পারি না। হয়তো অনেকে বলবে যে তোমাদের এটা একটু বেশি, কিন্তু আমাদের সত্যি বলছি জানো তো খুবই কষ্ট হয় স্পন্ডোলাইসিসে। যাদের এই স্পন্ডোলাইসিস আছে না তারা বুঝতে পারবে তাই আমাদের কষ্টটা কতটা। এরপর আমার রুমটা মোছা হবার পর আমি বারান্দায় চলে এসেছি, আর এদিকে দেখো জোহানবাবু সোফায় শুয়ে শুয়ে ও টিভি দেখছে। ওর একটাই যেটা ডিউটি, ও যতটুকু খেলা করে তারপর এক টাইম এসে টিভি দেখে। আমি কিন্তু বারণ করি না জানো তো, কারণ বাইরে যতটুকু খেলা করার বা পড়াশোনা করার পর যেটা টিভিটা দেখে আমি তাতে কিন্তু অবজেকশন খুব একটা দিই না। কারণ অনেক ছেলেরা কী করে ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমি ফোনটা থেকে ওকে দূরে রাখার জন্য টিভিটা দিই, কারণ ফোনটা না চোখের খুব ক্ষতি করে। আর সেই যদি টিভিটা কি করে না সেটা নয়, টিভিটাও করে কিন্তু ফোনটা বেশি, সেই জন্য আমি ফোনটা দেওয়া থেকে দূরে থাকি। এই জন্য আমি টিভিটা দিয়ে দিয়েছি, ও টিভি দেখুক, সবাই শুয়ে শুয়ে দেখে, অনেকটা দূর থেকে দেখছে, অসুবিধা যদিও নেই। আর এখানে কিন্তু ওরা দু ভাই দেখছে, আহান একটু কাছে গেছে, ও একটু কাছ থেকে দাঁড়িয়ে খেলতে খেলতে দেখছে, আর জোহান কিন্তু এখানে সবাই শুয়ে শুয়ে দেখছে। আর এখানে আমার কিন্তু আমার গেস্ট রুমটাও মোছা হয়ে গেছে, জায়েদের রুমটাও মোছা হয়ে গেছে। এরপর কিন্তু আমি সুন্দর করে আমার বারান্দাটা মুছে আমার কাজটা মোছার কাজটা আমি শেষ করতে চাইছি, কারণ অনেক কিন্তু এখনও কাজ বাকি আছে। আর সংসারের কাজ যদি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে না করা হয় না, মনের কিন্তু একটা শান্তি পাওয়া যায় না। মানে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে কাজ করলে কিন্তু যে মনের শান্তিটা সেটা অন্য জায়গায় কিন্তু পাওয়া যায় না, জানো তো। এরপর আমাকে কিন্তু এখন চলে যেতে হবে উঠোনে ঝাড়া, কারণ উঠোনটা কিন্তু অনেক নোংরা হয়ে রয়েছে, সেটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। আর এদিকে আহানবাবু গাড়ির ওপরে সোজা দিকে না বসে উল্টো দিকে বসে বসে মজা করছে, আর বিভিন্ন রকম দেখাচ্ছে, মানে ওইদিকে কলা গাছ আছে দেখাচ্ছে মাম্মাম, ওইদিকে কলা গাছে কত কলা ধরেছে দেখুন। ও কিন্তু আমাকে মাম্মাম বলে, যেহেতু জোহানবাবু মাম্মাম বলে, ও কিন্তু আমাকে মাম্মাম বলে। আমার ওটাকে আমিও বলি আমার আর একটা ছেলে, মানে আমার জায়ের ছেলে কোনোদিনও ভাবি না, ওকে আমি আমার ছোটো ছেলে বলেই মনে করি সব সময়। এদিকে আমি সুন্দর করে উঠোনটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। উঠোন যদি সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দেওয়া থাকে, বাড়ির একটা সৌন্দর্যটাই আলাদা থাকে। কারণ বাড়িতে যখনই প্রবেশ করা হয় তখন কিন্তু আগে উঠোনটাই পড়ে, কারণ উঠোনটা যদি নোংরা থাকে বাড়ি ঘরদোর জন্য একদম অদ্ভুত বাজে দেখতে লাগে। আর আমি এখন উঠোনের এই নোংরাগুলোকে তুলে একটা বালতির মধ্যে রেখে দেবো, ওটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করব পরে। আর তোমরা যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যেও, আর আমার পাশে থেকো সবসময়। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।